দায়িত্ব নিয়ে জাতিসংঘকে যে আহ্বান জানিয়েছিলেন ডক্টর ইউনূস। বিষ খাইয়ে প্রতিবেশীর 9 গরু হত্যা। জানাবো আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো যেসব কারণে সহজ নয়, এবং সর্বশেষ জানাবো লোহাগাড়ায় পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় ইটভাটায় হামলা, আহত 20। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দায়িত্ব নিয়ে জাতিসংঘকে যে আহ্বান জানিয়েছিলেন ডক্টর ইউনূস। বাংলাদেশে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে জাতিসংঘকে তথ্যানুসন্ধানী দল পাঠাতে পরিস্থিতির উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনটা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে ভলকার তুর্ক কথা বলেন। বিবিসির ওয়েবসাইটে হার্ট টক অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ভলকার তুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসি উপস্থাপক স্টিফেন সাকার। জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ভলকার তুর্ক। তিনি বলেন, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেখানে এটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল। আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। বাংলাদেশে তখন ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল উল্লেখ করে তিনি আরো বলেন, তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কি বলি, আমি কি বলি, আমরা কি করতে পারি, এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম। ভলকার তুর্ক বলেন, অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন, আপনি কি একটি তথ্যানুসন্ধানী দল পাঠাতে পারেন, পরিস্থিতির উপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা ঘটেছে তা তদন্ত করতে বললেন। আমরা এগুলোই করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিল। তিনি আরো বলেন, আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা একটি অবস্থান নেওয়ায়, আমরা কথা বলায় এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুবই কৃতজ্ঞ ছিল। তারা বিশ্বে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর সহায়তা বন্ধের বিষয়ে ভলকার তুর্ক বলেন, এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলোর ওপর এর প্রভাব পড়েছে। তিনি আশা প্রকাশ করেন ওয়াশিংটনের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে, কারণ USAID এবং বিদেশি সহায়তা বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিষ খাইয়ে প্রতিবেশীর 9 গরু হত্যা। ছাগল খোয়ারে দেওয়ায় প্রতিশোধ নিতে বিষ খাইয়ে প্রতিশোধের 9টি গরুকে হত্যা করার অভিযোগ উঠেছে রমজান মিয়া ও তার ছেলে মনিরের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত 10টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার 6 নম্বর আশিদ্রোন ইউনিয়নের পশ্চিম রামনগর এলাকায় সুলেমান আহমেদের খামারে এই ঘটনা ঘটে। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার একটি মামলা করা হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রামনগর এলাকায় মোহাম্মদ মাসুক মিয়ার ছেলে তরুণ উদ্যোক্তা সুলেমান 20টি গরু দিয়ে একটি খামার শুরু করে। চৌঠা মার্চ তার প্রতিবেশী মৃত আমরু মিয়ার ছেলে রমজানের একটি ছাগল সুলেমানের জমির ধান খেয়ে ফেলে। এতে সুলেমান ছাগলটিকে ধরে খোয়ারে দেন। ফলে রমজান ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে সুলেমানের উপর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। রাত 10টায় সুলেমান তার গরুগুলোকে খাবার খাইয়ে আসেন। বৃহস্পতিবার সকাল 6টায় তিনি খামারে গিয়ে দেখেন 2টি গরু মরে পড়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে পশু ডাক্তার রাজুকে খবর দেন। ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষার পর জানান গরুগুলোকে বিষ খাওয়ানো হয়েছে। ডাক্তারের পরামর্শে তিনি 2টি গরুকে মাটি পুঁতে দেন। পরে ডাক্তার অন্য গরুগুলোকে প্রতিষেধক দেন। তারপরও 9টি গরু মারা গেছে। সুলেমান আহমেদ বলেন, তিনি তার আত্মীয়স্বজন থেকে ধার করে ও নিজ মূলধন দিয়ে এই খামার গড়ে তোলেন। তার দৃঢ় বিশ্বাস, রমজান মিয়া তুচ্ছ ঘটনার প্রতিশোধ নিতে তার বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি সাধন করেছে। শ্রীমঙ্গল উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ডক্টর সাবিনা ইয়াসমিন জানান, খবর পেয়ে আমরা সুলেমানের খামারে যাই। এ পর্যন্ত 9টি গরু মারা গেছে। ময়নাতদন্তে সব আলামত সংগ্রহ করা হয়েছে। বিষক্রিয়ার কারণে গরুগুলোর মারা যেতে পারে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে রমজান মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শ্রীমঙ্গল থানার ওসি আমিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যথাযথ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো যেসব কারণে সহজ নয়। ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত বছরের 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় 15 বছর ধরে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই অভ্যুত্থানের পর ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ দেশের রাজনীতিতে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্ব সহ
কেন্দ্রীয় জেলা উপজেলা এমনকি তৃণমূলের নেতারাও পালিয়ে আত্মগোপনে বা কারাগারে রয়েছেন, যার কারণে হাসিনা সরকারের পতনের 7 মাসও দলটি দেশের ভেতরে কোনো অবস্থান তৈরি করতে বা দেখাতে পারেনি। এমনই এক প্রতিকূল পরিস্থিতিতে বিপর্যস্ত 75 বছর বয়সী দলটি, যার ফলে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন নানা আলোচনা রয়েছে, তেমনি আওয়ামী লীগের ভেতরেও আছে অনিশ্চয়তা। টানা 15.5 বছরের দুঃশাসনের কারণে আওয়ামী লীগ রাজনীতি ও জনগণ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ক্ষমতার স্বাদ নিতে সুবিধাবাদীদের ভিড় জমেছিল দলটিতে। তারা একতরফা ও বিতর্কিত 3টি নির্বাচন করে ক্ষমতায় টিকেছিল প্রশাসন ও গোয়েন্দা সংস্থার উপর ভর করে। আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের ব্যাপারে মানুষের ক্ষোভ বা মনোভাবকে পাত্তা দেয়নি, নানা সংকট চাপা দিয়ে রাখার চেষ্টা ছিল। কর্তৃত্ববাদী মনোভাবে থাকা আওয়ামী লীগ সমস্যাগুলো রাজনৈতিকভাবে সমাধান করেনি, সে কারণে গণঅভ্যুত্থানের খুবই খারাপ পরিস্থিতিতে তাদের উপর পতন হয়েছে। দলের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ নেতাদের বড় অংশকে বিদেশে পালাতে হয়েছে, যে নজির বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়টি নেই। ফলে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির ভঙ্গুর চেহারা প্রকাশ পেয়েছে। নেতারা পালিয়েছেন, সুবিধাবাদীরা সরে পড়েছেন। দেশে পালিয়ে থাকা নেতাকর্মীরা মানসিকভাবে দুর্বল অবস্থানে রয়েছেন। এর সঙ্গে যোগ রয়েছে নৈতিকতার প্রশ্ন, কারণ তাদের শাসনের সময় অর্থ পাচার, দুর্নীতি, অনিয়মের এত অভিযোগ উঠছে, যার প্রভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানসিকভাবে শক্ত অবস্থান নিতে পারছেন না। এছাড়া তাদের সরকারের পতনের আন্দোলনে গণহত্যার অভিযোগ বিচারের মুখোমুখি হতে হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করা প্রশ্নের এখন সক্রিয় দলগুলোর মধ্যে মতপার্থক্য আছে, কিন্তু এই দলগুলোর মধ্যে আওয়ামী লীগকে শিগগিরই রাজনীতিতে সুযোগ না দেওয়ার ব্যাপারে একটা ঐকমত্য আছে। এ ধরনের পরিস্থিতিতে দেশের ভেতরে আওয়ামী লীগের কোনো বিকল্প নেতৃত্ব প্রকাশ্যে এলে দলকে সংগঠিত করবে সেই সাহস কেউ দেখাতে পারছে না বলে বিশ্লেষকরা মনে করেন। বিদেশে যেসব নেতা অবস্থান করছেন তারা সংগঠিত হয়েছেন বলে তাদের অনেকে দাবি করছেন, কিন্তু বাস্তবতার কারণে তাদের কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়ে পড়েছে। দেশের ভেতরে নেতা কর্মীদের মনোবলে কতটা প্রভাব ফেলতে পারে সেই প্রশ্ন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক সাইদ ইফতেখার আহমেদ বলেন, 1975 সালে শেখ মুজিবুর রহমান সহ দলটির শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছিল। তখন দেশে অল্প সময়ের মধ্যে দলটির পরের স্তরে নেতারা রাজনীতির মাঠে নেমেছিল। তাদের মধ্যে বিভক্তি এলেও তারা দেশের ভেতরে রাজনীতিতে ছিলেন। তিনি মনে করেন, এবার মনোবল হারানো ভঙ্গুর দলটি এখনো কোনো অবস্থান নিয়ে নামতে পারছে না। আওয়ামী লীগের নেতাদের অনেকে আবার বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে তারা সুবিধা পেতে পারেন, কিন্তু বিশ্লেষকরা মনে করেন সেই সুবিধা কিছুটা সহায়ক হতে পারে, কিন্তু দলগত অবস্থান দৃশ্যমান না হলে ঘুরে দাঁড়ানো কঠিন। সম্প্রতি বেসরকারি টেলিভিশন যমুনায় এক অনুষ্ঠানে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তরুণ রাজনীতিবিদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্তারিফ রহমান পার্থ বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটা নির্ভর করে দলটির নেতৃত্বে কে আসবে। একসময় বলা হতো এই দলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই, কিন্তু এখন আওয়ামী লীগের একটা গ্রুপ আপাকে বাদ দেওয়ার একটা চিন্তা করতে পারে। আবার এই দলটি যত বক্তৃতা তার সবগুলো সভানেত্রীর কাছ থেকে শুনেছে, যার ফলে নেতৃত্ব পরিবর্তনের কোনো সুযোগ বা কোনো মানসিকতা দেখি না। পার্থ আরো বলেন, আমার যেটা ধারণা, আওয়ামী লীগ চাচ্ছে যে তারা নিষিদ্ধ হয়ে যাক, তাহলে আওয়ামী লীগের আর নির্বাচনে আসতে হবে না, তারা সারা পৃথিবীতে কাঁদতে পারবে এবং আওয়ামী লীগের নেতৃত্ব